নমস্কার, জি 24 ঘন্টায় আপনাদের সকলকে স্বাগত জানাই। জ্যাক অলিভল স্টুডিও থেকে আপনাদের সঙ্গে আমি আহেলি। শুরু করছি 3 তিন খবর, আর আমি আহেলি আপনাদের যে বিষয় জানাবো, সিইও মুখ্য নির্বাচনী আধিকারিকের দপ্তর, সেখানে বিএলওদের বিক্ষোভ ধর্ণা, কি পরিস্থিতি জানাবো আমি বিস্তারিত। আর আমি সৈকত নিউজ রুম থেকে আপনাদের জানাবো, শুক্রবার তৃণমূলের প্রতিনিধি দল যাচ্ছে দিল্লি নির্বাচন কমিশনে, কি বলতে যাচ্ছেন জানাবো। আর আমি শুভদীপ আপনাদের যে খবর জানাবো, মমতা বন্দ্যোপাধ্যায়কে চতুর্থবার মুখ্যমন্ত্রী করতে প্রচার করছে পুলিশ। বিস্ফোরক শুভেন্দু অধিকারী ঠিক কি বলেছেন জানাবো আপনাদের। আর শুরুতেই আমি সৈকত যে খবরের দিকে নজর রাখবো, যে অভিষেক বন্দ্যোপাধ্যায় গতকালই 10 সদস্যের টিম গঠন করে দিয়েছিলেন, যে রাজ্যের সাম্প্রতিক পরিস্থিতি নিয়ে, এসআইআর নিয়ে যে রাজ্যের কি পরিস্থিতি সেটা জ্ঞানেশ কুমার অর্থাৎ মুখ্য নির্বাচন কমিশনারকে জানাতে হবে, এবং তারপরেই দিল্লি এই তৃণমূলের প্রতিনিধি দলের সঙ্গে একেবারে কথা বলা হয় নির্বাচন কমিশনের দপ্তরের সঙ্গে, এবং শুক্রবার দিন অর্থাৎ 28শে নভেম্বর সকাল 11টায় মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের সঙ্গে দেখা করতে চলেছে তৃণমূলের প্রতিনিধি দল। আর একটু আগেই দেখলেন যে মমতা বন্দ্যোপাধ্যায় এসআইআর নিয়ে তার অবস্থান স্পষ্ট করে দিয়েছেন। তিনি পরিষ্কার জানিয়েছেন, এসআইআর এর বিরোধী তৃণমূল কংগ্রেস নয়, কিন্তু 3 বছরের কাজ ভোটের আগে রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিতভাবে কমিশনকে ব্যবহার করে করার চেষ্টা করছে বিজেপি, এমনটাই অভিযোগ। এবং নিঃসন্দেহে এই অভিযোগগুলো হয়তো আগামীকাল জানাতে যাবেন মুখ্য নির্বাচন কমিশনারকে তৃণমূল কংগ্রেসের প্রতিনিধি দল, এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় যে টিম গঠন করে দিয়েছেন তার মধ্যে 10 জন তৃণমূল সাংসদ রয়েছেন। আমাদের সঙ্গে রাজীব চক্রবর্তী নয়াদিল্লি থেকে রয়েছেন টেলিফোন লাইনে। রাজীব, এ বিষয়ে আরো বিস্তারিত জানতে চাইব। দেখো, 28 তারিখ সকাল 11টার সময় তৃণমূল কংগ্রেসের প্রতিনিধি দলকে সময় দিয়েছে নির্বাচন কমিশন। নির্বাচন কমিশনের চিঠি দিয়ে তৃণমূল কংগ্রেস সময় চেয়েছিল, তারা তাদের কিছু বক্তব্য রয়েছে, কিছু অভিযোগ রয়েছে, তারা নথিভুক্ত করতে চান। এবং গতকাল অভিষেক বন্দ্যোপাধ্যায় দলের নেতাদের সঙ্গে, সাংসদদের সঙ্গে বৈঠকের পরে নির্দেশ দিয়েছিলেন যাতে তার দলের সাংসদরা একটি প্রতিনিধি দল নির্বাচন কমিশনের সঙ্গে দেখা করে। মূলত এসআইআর নিয়ে বাংলায় বিস্তর অভিযোগ রয়েছে তৃণমূলের, তারা দিল্লি পর্যন্ত পৌঁছে দিতে চান এবং একেবারেই নির্বাচন কমিশনকে, নির্বাচন কমিশনারকে সরাসরি আক্রমণ করছেন তৃণমূল নেতারা, তৃণমূলের শীর্ষ নেতারা। এই আবহে 28 তারিখ সকাল 11টায় তৃণমূল কংগ্রেসের প্রতিনিধি দলকে নির্বাচন কমিশনের সময় দেওয়া এবং সেই সময় দিয়ে তৃণমূল কংগ্রেসের অভিযোগ শুনতে চাওয়া, এটি যেমন গুরুত্বপূর্ণ, তেমন তৃণমূল কংগ্রেসের সাংসদের প্রতিনিধি দল তারা গিয়ে নির্বাচন কমিশনে কি বলেন এবং তার পরবর্তীতে তারা ঠিক নির্বাচন কমিশনের সামনে বিষয়গুলি তুলে ধরেন, বা তারা তাদের যে এর আগে ঘটনায় দেখা গিয়েছে তারা বিক্ষোভ দেখিয়েছেন, তারা নির্বাচন কমিশনের সামনে ধর্ণা দিয়েছেন, এমন কোনো ঘটনা ঘটতে পারে কিনা এটাও কিন্তু অনেকেরই অনুমান করছে। একেবারেই রাজীব, আপাতত ধন্যবাদ আমাদের সঙ্গে থাকার জন্য। যেমনটা আপনাদের জানিয়েছিলাম আমরা আগেই, যে মহুয়া মৈত্র থেকে শুরু করে ডেরেক ওব্রায়েন থেকে সুদীপ বন্দ্যোপাধ্যায়, প্রত্যেকে তৃণমূল সাংসদরা কিন্তু রয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের গড়ে দেওয়া এই 10 সদস্যের টিমে। আর যেমনটা সৈকত আপনাদের জানাচ্ছিল, অর্থাৎ মুখ্য নির্বাচন কমিশনার তিনি তৃণমূলকে সময় দিলেও মুখ্য নির্বাচনী আধিকারিক তিনি কিন্তু এখনো বিএলওদের সময় দেননি। 24 ঘন্টা পার হয়ে গেছে, রাত পেরিয়ে দিন কেটে গিয়ে এখন বিকেল হতে চললো প্রায়, এখনো সিইও দপ্তরে মুখ্য নির্বাচনী আধিকারিকের দপ্তরে চলছে বিএলওদের বিক্ষোভ, ধর্ণা, অবস্থান। অন্যদিকে রাতে সিইও দপ্তরে পৌঁছন বিজেপি নেতা সজল ঘোষ, তখনও গতকাল রাতে উত্তপ্ত হয়ে ওঠে পরিস্থিতি। এখনো বিএলওদের বুঝিয়ে সুঝিয়ে শান্ত করার চেষ্টা চালিয়ে যাওয়া হচ্ছে। ওনার বক্তব্যটা হচ্ছে যে উনি তো প্রি অকুপাইড থাকেন অনেক কিছু মিটিংয়ে, উনি বলছেন যে আমার মানে আমি ডেপুটেশন নেবো, কিন্তু আমার সময় হলে আমি ডেপুটেশন আমরা ওয়েট করছি। অবশ্যই আমরা 20 ঘন্টা ওনাকে মেল করে এসেছিলাম, উনি 13 জন প্রতিনিধিদেরকে ঢুকতে দিয়েছেন, আমি মেল করেছিলাম। আপনারা মেল করেছিলেন, আমি আপনাকে সেটা অ্যাকশন বলি। দাও ভেঙে দাও গুড়িয়ে দাও, জগবারের রক্তাক্ত হাত ভেঙে দাও গুড়িয়ে দাও, ভেঙে দাও গুড়িয়ে দাও, জ্ঞানেশ কুমারের রক্তাক্ত হাত ভেঙে দাও গুড়িয়ে দাও, ভেঙে দাও গুড়িয়ে দাও। বিরোধীদের উপরে চাপ দেওয়া হচ্ছে কেন, কর্তৃপক্ষ জবাব চাই দাও, ভেঙে দাও গুড়িয়ে দাও, জগবারের রক্তাক্ত হাত ভেঙে দাও গুড়িয়ে দাও, ভেঙে দাও গুড়িয়ে দাও, জ্ঞানেশ কুমারের রক্তাক্ত হাত ভেঙে দাও। কথা বলবো অর্কদীপ্ত মুখোপাধ্যায়, আমাদের প্রতিনিধি সরাসরি সিইও দপ্তর থেকে আমাদের সঙ্গে রয়েছেন। অর্কদীপ্ত, প্রথমত এখানে যে 7 জন ধর্ণা অবস্থানে বসেছেন তাদের মধ্যে প্রত্যেকেই বিএলও নন, 3 জন বিএলও, বাকিরা
নন বিএলও, সেটা নিয়ে একটা বিতর্ক তৈরি হয়েছে এবং আমরা দেখতে পাচ্ছি যে একজন তাদেরকে বুঝিয়ে সুঝিয়ে শান্ত করার চেষ্টা করছেন। তিনি কে, তার কি পরিচয়, সব মিলিয়ে কি পরিস্থিতি এখন সেখানে? দেখো, সিও দপ্তরের 3 তলায় যেখানে সিও নিজস্ব চেম্বার রয়েছে, সেই চেম্বারের বাইরে সেই ফ্লোরেই ধর্নায় বসে আছেন গতকাল থেকে এই যারা কালকে আন্দোলন করেছেন, কলেজ স্ট্রিট থেকে মিছিল করে এসছেন। তাদের মধ্যে 3 জন বিএলও রয়েছে এবং যে দুটো চিত্র দেখা যাচ্ছে, যে দুটো ছবি আমরা দেখতে পাচ্ছি, একদিকে কিছু যারা বিএলও রয়েছেন তারা ওখানে বসেই বিএলওর কাজ করছে, আবার একজন তাদের বোঝানোর চেষ্টা করছেন। যেটা জানা যাচ্ছে তিনি অ্যাডিশনাল সিইও, তিনি কিন্তু তার সাথে কথা বলেছেন। ইনফ্যাক্ট গতকালও তিনি কথা বলেছিলেন এবং যদিও সিইও তাদের সাথে দেখা করেননি, তবে যে বিষয়টা বারবার হাইলাইটেড হচ্ছে, বা এখানে যারা একটু দেখিয়ে নেব ছবিটা, আমি সামনেই সিইও দপ্তর থেকে ঢিলছোড়া দূরত্বে সামনেই কিন্তু বিএলও অধিকার রক্ষা কমিটি একটা মঞ্চ করেছে। সেই মঞ্চের মধ্যেও কিন্তু অনেকেই বসে রয়েছেন এবং যারা মূলত বলছেন তারা বিভিন্ন দপ্তরের সরকারি কর্মচারী। ছোট্ট করে এর মধ্যে একটু দেখিয়ে নেব, সংগ্রামী যৌথ মঞ্চের প্রতিনিধিরা তারাও এই মুহূর্তে সিইও দপ্তরে এসে উপস্থিত হলেন। তারা ঢুকছেন সিইও দপ্তরের ভেতরে। তারাও কিন্তু বিএলওদের উপরে এই যে চাপ, সেই চাপের কথা বলতেই বা তাদের দাবি নিয়ে কিন্তু তারা এই মুহূর্তে এখানে উপস্থিত হয়েছেন। আমরা জানি সংগ্রামী যৌথ মঞ্চের এরকম অনেকেই রয়েছেন যারা কিন্তু বিএলও হিসেবে কাজ করছেন, ফলে তারাও সিইওর সাথে দেখা করতে এসছেন এই মুহূর্তে তাদের প্রতিনিধি দল। এবং দেখো, এই মুহূর্তে একটা স্টেলমেট জায়গায় কিন্তু 3 তলায় একেবারে এখনো পর্যন্ত ঠিক কি পরিস্থিতি সেটা স্পষ্ট নয়। অর্কদীপ্ত, তুমি নজর রাখো আপাতত। ধন্যবাদ অর্কদীপ্ত মুখোপাধ্যায়, আমাদের প্রতিনিধি সরাসরি আমাদের সঙ্গে ছিলেন, যেখানে বিএলওরা তারা সেখানে অবস্থান করছেন এবং অন্যদিকে সংগ্রামী যৌথ মঞ্চের যারা সদস্য তারাও সেখানে গিয়ে পৌঁছেছে। গতকাল রাতে সজল ঘোষ, বিজেপি নেতা, তিনিও সেখানে ধর্ণাস্থলে পৌঁছে যান এবং যথেষ্ট উত্তপ্ত হয়ে ওঠে পরিস্থিতি। শুরুতেই আপনাদের গোটা বিষয় নিয়ে রাজ্যের বিরোধী দলনেতা তিনি কি বলছেন শোনাবো। নন বিএলও যারা, তারা সেখানে বসে আছে। সেই তৃণমূলের যারা নেতা মইদুল, মনীষ এখনো লিফটের সামনে বসে আছে এবং মনোজ বার্মা আর ডিসি সেন্ট্রাল ইন্দিরা মুখার্জি তাদেরকে এতবার কমিউনিকেট চিফ ইলেকশন কমিশন, ইসিআই অফিস এবং সিও অফিস থেকে করার পরেও তাদের রিমুভ করা হয়নি। মমতা বন্দ্যোপাধ্যায়কে চতুর্থবার মুখ্যমন্ত্রী করতে প্রচার করছে পুলিশের একাংশ। অভিযোগ শুভেন্দু অধিকারী। দলদাস পুলিশকে ভোটের ডিউটি না দিতে আবেদন জানাচ্ছেন শুভেন্দু অধিকারী। আগেই এ নিয়ে পরিকল্পনা সাজাতে জ্ঞানেশ কুমারকে ভিডিও সহ চিঠি দিয়েছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তারা আগামী নির্বাচনে মমতা বন্দ্যোপাধ্যায়কে মুখ্যমন্ত্রী হিসেবে চতুর্থবার এই বাংলায় দেখতে চান। এই বক্তব্য দেওয়ার মধ্য দিয়ে তাদের নিরপেক্ষতা, দায়বদ্ধতা এবং শৃঙ্খলা পরায়ণ একটি গভর্নমেন্ট অর্গানাইজ তার সমস্ত মর্যাদা নষ্ট করে তারা একটা নজির সৃষ্টি করলেন ভারতবর্ষে। অন্য রাজ্য থেকে পুলিশ এনে তারা এই বিষয়ে এখন থেকে পরিকল্পনা যাতে করেন খুলবেন, সেই জন্য যে বিষয় ফেব্রুয়ারি মাসে এমসিসি চালু হলে বলা উচিত, সেই বিষয়ে আমি নভেম্বর মাসের শেষের দিকে, শেষ সপ্তাহে, আজকে আমি সেটা 25 তারিখে ইলেকশন কমিশনকে, সিইসিকে জানিয়েছি, যারা তাটা এখন থেকে পরিকল্পনা করে। পুলিশ মমতা বন্দ্যোপাধ্যায়ের হয়ে প্রচার করছে। শুভেন্দু অধিকারীর এই অভিযোগের নেপথ্যে রয়েছে দীঘায় পুলিশের কনভেনশন, যেখানে এক পুলিশ আধিকারিক তার বক্তব্যে বিতর্ক ছড়ায়। কি বলেছিলেন ওই পুলিশ আধিকারিক দেখুন। লড়াই কিন্তু শুরু হলো। এই লড়াই চলবে 26 মে পর্যন্ত, যেদিনকে আমরা আবার নবান্নে মমতা বন্দ্যোপাধ্যায়কে চতুর্থবারের মতো মুখ্যমন্ত্রী হিসাবে শপথ নেওয়া দেখব, সেদিন আমাদের লড়াই কিন্তু থাকবে। কথা বলেছিলাম তৃণমূল নেতা জয়প্রকাশ মজুমদারের সঙ্গে, তার প্রতিক্রিয়া শোনাবো। পুলিশ ওয়েলফেয়ার
অ্যাসোসিয়েশন একটা তাদের সংস্থা, তো তাদের ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনে তারা যদি কিছু কথা বলে তাহলে সেটা কি করে আসবে যে পুলিশ দলদাস বলে? পুলিশ নিজেদের যে ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন সেটাকে কে আটকাবে? তাদের মতামত থাকতে পারে না? এসব আজে বাজে কথা বলে এই যে নির্বুদ্ধিতার পরিচয় দিচ্ছেন পদে পদে শুভেন্দু অধিকারী, বিষয়টা না বুঝে চিঠি লিখে দিলাম গণেশ কুমারকে একটা ভিডিও দিয়ে। কি করবে? যে ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনকে শোকজ করবে? শুভেন্দু অধিকারী গায়ের জোর দেখাচ্ছেন যেহেতু অমিত মামা আছে আর গণেশ দাদু আছে। আর যে খবরে নজর রাখবো, একেবারে তৃণমূল কংগ্রেসের পঞ্চায়েত সদস্যার যে পোস্ট, সেই পোস্ট ঘিরে বিতর্ক তুঙ্গে। তিনি পোস্টে লিখছেন যে বিজেপিকে ভোট দিলে লক্ষ্মীর ভান্ডার পাওয়া যাবে না। একেবারে প্রকাশ্যে তিনি লিখছেন যে বিজেপিকে ভোট দিলে ময়নার মতো নন্দীগ্রামেও পাওয়া যাবে না লক্ষ্মীর ভান্ডার। আপনারা জানেন যে লক্ষ্মীর ভান্ডার একটি সরকারি রাজনৈতিক প্রকল্প, কিন্তু সেই সরকারি রাজনৈতিক প্রকল্প টেনে নিয়ে আসা হচ্ছে রাজনীতির আঙিনায়। প্রকাশ্যে পঞ্চায়েত সদস্য বলছেন যে ময়নার মতোই বন্ধ করে দেওয়া হবে। কি বন্ধ করে দেওয়া হবে? সরকারি প্রকল্প। কি বলেছেন? এবং এই ঘটনায় ইতিমধ্যেই কিন্তু সরব হয়েছে বিরোধী দল বিজেপি। নন্দীগ্রামের মানুষ অভাবটা বুঝতে পারুক, নন্দীগ্রামের মানুষ বুঝতে পারুক, যাকে তারা বারবার ভোট দিয়ে এখানে নিয়ে এসছে, যে সেই এমএলএ কতটা মানুষের পাশে দাঁড়ায়, কতটা মানুষের অভাব অনটন পূরণ করতে পারে। এই পরিপ্রেক্ষিতে আমি একটা পোস্ট করেছিলাম যে আমি এমনও লিখেছি যে আমি নন্দীগ্রামের সাধারণ মানুষ হিসেবে আমি দিদির কাছে বা দিদিকে বলতে চাই যে নন্দীগ্রামে বেশি 2 মাসের জন্য লক্ষ্মী ভান্ডারটা ময়নার মতো বন্ধ করুক। তবেই নন্দীগ্রামের মানুষ আমাদের যিনি এমএলএ রয়েছে তার কাছে তাদের অভাব অনটনের কথা বলতে পারবে। তবেই তো আমরা তার কাছে অভিযোগ নিয়ে যাবো, অভাবের কথা বলতে পারবো, তবেই তো উনি আমাদের অভাবটা পূরণ করতে পারবেন। সরকারের গ্রাম উন্নয়ন দপ্তরে 1 টাকাও দিতে দেবো। 100 দিনের টাকা বন্ধ আছে, আবাস যোজনা বন্ধ আছে, 1 টাকা পায় দ্বাদশ অর্থ কমিশন, ওটাও বন্ধ করার ব্যবস্থা। শুভেন্দু অধিকারী যদি প্রকৃত বাংলার মাটিতে জন্মাতো, রবীন্দ্রনাথ, সতীশ সামন্ত, নেতাজির মাটিতে যদি তারা শুভেন্দু অধিকারী যদি জন্মাতো, তাহলে শুভেন্দু অধিকারী কি কেন্দ্রকে নির্দেশটা দিতে পারতো বাংলাকে পেটে ভাতে মারার জন্য? কিরণ মান্না আমাদের প্রতিনিধি আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছেন। কিরণ, পঞ্চায়েত সদস্যার এই যে পোস্ট এবং তার সাফাই, এ নিয়ে দলের তরফে শীর্ষ নেতৃত্ব কি বলছে? দেখো, আমরা জেলা নেতৃত্বদের সঙ্গে আলোচনা জানবার চেষ্টা করেছিলাম। তারা জানাচ্ছেন যে কি প্রেক্ষিতে এই ধরনের উনি কথা বলেছেন সেটা জানতে হবে, সবটা জেনে বলবেন বলে জানিয়েছেন। অপরদিকে আমরা যিনি এই পোস্ট করেছেন বয়াল গ্রাম পঞ্চায়েত সদস্য, তিনি জানিয়েছেন যে শুভেন্দু অধিকারী বারে বারে যে সমস্ত কেন্দ্রীয় প্রকল্প বা বিভিন্ন প্রকল্পের টাকা বন্ধ করছেন, যে কারণে তিনি এইভাবে পোস্ট করেছেন বা আবার বলছেন। এই ঘটনাকে ঘিরে যথেষ্ট রাজনৈতিক তোলপাড় শুরু হয়েছে, কারণ বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর নির্বাচনী ক্ষেত্র নন্দীগ্রাম, সেই নন্দীগ্রাম থেকে এই যে লক্ষ্মীর ভান্ডার বন্ধ করে দেওয়ার যে হুঁশিয়ারি, যথেষ্ট তোলপাড় হয়ে চলছে রাজনৈতিক মহলে। ধন্যবাদ কিরণ। বিজেপি কি বলছে দেখুন। পঞ্চায়েত সদস্য যে কথা বলেছেন, তিনি একজন অশিক্ষিতা মূর্খ। সরকারি প্রকল্প এটা কোনো তৃণমূল কংগ্রেসের বাবার টাকা নয়, আর মমতা ব্যানার্জিরও ঘরের টাকা নয়। স্বাভাবিকভাবে তিনি যে কথা বলছেন, অগণতান্ত্রিকভাবে এই দলটা পরিচালিত হচ্ছে। যে দলের অন্যায় অনিয়ম বেনিয়ম চলছে, সেই দলের নেতা বা নেত্রীরা অশিক্ষিত মূর্খের মতো কথা বলবে না তো নতুন কি কথা বলবে? 3:03 খবরে এবার বীরভূমের দিকে নজর রাখতেই হচ্ছে, কারণ সেখানে বিএলওকে মারধর করা হয়েছে বলে জানা যাচ্ছে। মারধরের অভিযোগে গ্রেফতার করা হয়েছে একজনকে। বিএলও দুবরাজপুরের কেশব ঘোষ বলে খবর। ইতিমধ্যেই যে ধৃত তার নাম কালা খান বলে জানা যাচ্ছে। আমাদের প্রতিনিধি প্রসেনজিৎ মালাকার আমাদের আরো বিস্তারিত জানাবেন। প্রসেনজিৎ, কি কারণে মারধর? বিএলওকে কি খবর পাচ্ছ? দেখো, যেটা জানতে পারা যাচ্ছে যে দুবরাজপুর ব্লকের এই লক্ষ্মীনারায়ণপুর গ্রাম পঞ্চায়েতে আদমপুর যে গ্রাম, সেখানেই কিন্তু এসআইআর এর কাজ চলাকালীন এই আদমপুর গ্রামের কালা খান
তিনি কিন্তু বিএলওর ফর্ম আগে জমা করতে হবে, অর্থাৎ বিএলওকে আগে জমা নিতে হবে, এই দাবিতেই বা এই বাগবিতণ্ডাতেই কিন্তু বিএলওকে হেনস্থা মারধর করে বলে অভিযোগ। এবং কেশব ঘোষ ওই এলাকার যিনি বিএলও তাকেই হেনস্থা করা হয়। আর এরপরেই এই বিএলওর তরফ থেকে দুবরাজপুর থানায় অভিযোগ দায়ের করা হয়। আর অভিযোগের পরেই কিন্তু এই কালা খানকে ইতিমধ্যেই পুলিশ গ্রেফতার করেছে এবং আজকে তাকে দুবরাজপুর আদালতে তোলা হয়েছে বলে আমরা জানতে পারছি। এবং গোটা ঘটনায় কোথাও না কোথাও দুবরাজপুর এলাকার যারা বিএলওর কাজ করছেন সমস্ত এলাকায় তাদের মধ্যে কোথাও না কোথাও একটা ভয় ভীতি সঞ্চার হয়েছিল। একেবারেই প্রসেনজিৎ, ধন্যবাদ। তুমি নজর রাখো। 25শে নভেম্বর মঙ্গলবার আরেক ইতিহাস সৃষ্টি হলো অযোধ্যায়। মহা জাঁকজমকপূর্ণ পতাকা উত্তোলন করলেন প্রধানমন্ত্রী। অযোধ্যায় উড়ল ধর্মধ্বজা। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে ছিলেন সংঘপ্রধান মোহন ভাগবত। রাম মন্দির কর্তৃপক্ষ গত বছর এই দিনেই সম্পূর্ণ হয়েছিল রাম মন্দিরের নির্মাণ কাজ। সেই দিনটি উদযাপন করতে এই আয়োজন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী নিজে অযোধ্যার রাম মন্দিরের গর্ভগৃহের চূড়ায় থাকা গেরুয়া পতাকা উত্তোলন করলেন। সঙ্গে ছিলেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ এবং আরএসএস প্রধান মোহন ভাগবত। आज अयोध्या नगरी भारत की सांस्कृतिक चेतना के एक और उत्कर्ष बिंदु की साक्षी बन रही है। आज संपूर्ण भारत, संपूर्ण विश्व राममय है। सदियों के घाव भर रहे हैं। খবর এবার ব্যারাকপুরের দিকে নজর রাখতেই হচ্ছে, কারণ সেখানে একটি মর্মান্তিক দুর্ঘটনা। লরির ধাক্কায় মৃত্যু হয়েছে এক মহিলার। সিসিটিভিতে বন্দি দুর্ঘটনার ছবি। শীতলা মন্দিরের কাছে লরি এবং স্কুটির সংঘর্ষ। স্কুটি থেকে রাস্তায় পড়ে যান মহিলা। তারপরেই লরির পিছনের চাকায় পড়ে মৃত্যু হয় তার। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।